আচ্ছা, আমরা তো এলিয়েন সম্পর্কে অনেক কিছু শুনেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু তার যে শক্তি কোনো মানুষের মধ্যে প্রয়োগ করলে সেটা কি আদৌ কাজ করে, না জাস্ট কল্পনা মাত্র? এমন একটা মুভির গল্প তোমাদের সাথে বলতে চলেছি। বলছিলাম 2006 সালে মুক্তি পাওয়া এক সুপারহিট মুভি ক্রিশ মুভিটা সম্পর্কে। আমার তো সবচেয়ে পছন্দের মুভি। তো চলো, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দিয়ে মুভিটা দেখতে শুরু করো। মুভি শুরুতে একটি মহিলাকে দেখানো হয় যার নাম হলো সোনিয়া মেহরা। সে তার নাতিকে নিয়ে থাকে, আর তার বলতে দুনিয়াতে কেউই নেই। সে যখন তার নাতির বই খাতা গোছাচ্ছিল তখন সে দেখে তার ছেলে বৌমার ড্রয়িং খুব সুন্দরভাবে করেছে। তাই তার নাতির খাতা খুলে দেখে খুব সুন্দর সুন্দর ড্রয়িং করেছে। সেই জন্য তার নাতির কাছে গিয়ে বলে, কৃষ্ণা এই ড্রয়িংগুলো কে এঁকেছে? কৃষ্ণা উত্তরে বলে, দাদি তুমি বাচ্চাদের মতো কেন কথা বলছো? আমার ড্রয়িং খাতা, তো সব ড্রয়িং আমিই করব না? তার দাদি বলে, বড়রা বাচ্চাদের মতো কথা তখনই বলে যখন বাচ্চারা বড়দের মতো কাজ করে। একটা কথা বলো কৃষ্ণা, তুমি এত সুন্দর ড্রয়িং কিভাবে এঁকেছো? কৃষ্ণা বলে, দাদি যেমন তোমার ড্রয়িং আমি এঁকে দিয়েছি। তার দাদি খুশি হয়ে কাগজটা নিয়ে বলে, তোমার বাবাও খুব সুন্দর ড্রয়িং করতে পছন্দ করতো। কৃষ্ণা বলে, দাদি আমিও আমার বাবার মতো হতে চাই। এবার সিন কাট হয়ে কৃষ্ণার স্কুলে নিয়ে আসে। সেখানকার টিচার, যিনি খ্রিস্টানদের ফাদার, তিনি সোনিয়া মেহরাকে স্কুলে ডেকেছে এই জন্য যে কৃষ্ণার বিষয়ে কিছু কথা বলতে চায়। ফাদার বলে, দেখুন সোনিয়াজি, আমরা কৃষ্ণার আইকিউ টেস্ট নিতে চাই। সোনিয়া বলে, কেন ফাদার? কৃষ্ণার তো নর্মাল বাচ্চাদের মতো ব্রেন। ফাদার বলে, এইটা দেখুন, এটা 3য় শ্রেণীর সাবজেক্ট, পুরো সলভ করে দিয়েছে কৃষ্ণা। সোনিয়া খাতাটা দেখে তো চমকে গিয়ে বলে, এটা কিভাবে সম্ভব? কৃষ্ণা তো 1ম শ্রেণীতে পড়ে। ফাদার বলে, এই জন্য তো আমরা কৃষ্ণার আইকিউ টেস্ট নিতে চাই। দেখবো এটাই যে ওদের বাচ্চাদের সমবয়স্ক বয়সের চেয়ে কৃষ্ণা কতটা হুঁশিয়ার। এবার সিন কাট হলে দেখি কৃষ্ণাকে একটা ঘরে বসিয়ে সব টিচাররা মিলে কৃষ্ণার কাছে এক এক করে প্রশ্ন করা শুরু করে দিয়েছে। আর কৃষ্ণা ফুল কনফিডেন্সে সব টিচারদের কঠিন কঠিন প্রশ্ন সব ইজিভাবে সলভ করে দেয়। এতে সোনিয়া মেহরা তো কৃষ্ণের উত্তর দিতে দেখে সে খুব চমকে গিয়ে আর কিছু মতে দেরি না করে কৃষ্ণাকে ওখান থেকে নিয়ে চলে যায়। এবার সিন কাট হলে দেখি ফাদার কৃষ্ণা বাড়িতে এসেছে সোনিয়ার সাথে কথা বলতে। ফাদার বলে, সোনিয়াজি আপনার কি হয়ে গেছে? কৃষ্ণা তো ভালোই উত্তর দিচ্ছিল, আপনি ওকে নিয়ে আসলেন কেন? সোনিয়া বলে, এই জন্য তো আমি ওকে নিয়ে চলে এসেছি। ফাদার বলে, কেন? আপনার তো গর্ব হওয়া দরকার যে আপনার নাতি একটা জিনিয়াস, সে একটা ব্রিলিয়ান্ট ছাত্র। প্রথমে তো আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু এবার পুরো ভরসা হয়ে গেছে। জাদু যে পাওয়ারের শক্তি রোহিতকে দিয়েছিল, ওইসব পাওয়ার শক্তি সব কৃষ্ণার মধ্যে এসেছে। সোনিয়াজি একদিন দেখে নেবেন কৃষ্ণা তার বাবা রোহিতের মতো একদিন নাম উজ্জ্বল করবে। সোনিয়া বলে, এইটাই তো আমি চাই না। একবার ভেবে দেখুন ফাদার, রোহিত অবশেষে কি পেয়েছে? এই দুনিয়া সব রোহিতের ট্যালেন্টকে সবাই সম্মান করেছে, সবাই হাততালি দিয়ে ওকে উৎসাহিত করেছে, আর কিছু মানুষ ওর শক্তিকে ব্যবহার করেছে, আর অবশেষে ওর জীবনটাই চলে গেছে। এই জন্য আমি কৃষ্ণাকে হারাতে চাই না। ফাদার বলে, সোনিয়াজি আপনার কষ্ট দুঃখ আমি বুঝতে পারছি, কিন্তু কৃষ্ণার যে ট্যালেন্ট প্রতিভা ওটা তো আপনি লুকিয়ে রাখতে পারবেন না। একদিন না একদিন এই দুনিয়া জেনে যাবে, ওর প্রতিভা প্রকাশ্যে চলে আসবে। সোনিয়া বলে, আমি লুকিয়ে রাখবো ফাদার, কৃষ্ণাকে সব দুনিয়ার থেকে লুকিয়ে রাখবো, ওকে দূরে নিয়ে চলে যাব, বহু দূরে। এবার সিন কাট হলে দেখা যায় সোনিয়া কৃষ্ণাকে নিয়ে ওই জায়গা ছেড়ে দিয়েছে, আর কাউকে না বলে এক অচেনা জায়গায় চলে এসেছে। এরপরে তারা সেখানে থাকতে শুরু করে। এদিকে কৃষ্ণা সব বাচ্চাদের সাথে খেলার টাইমে তার শক্তি এতটাই যে ব্যাগ পর্যন্ত আকাশের দিকে পাঠিয়ে দেয়, আবার ছোট ছোট পাথর বল দিয়ে সেগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এই জন্য কোনো বাচ্চারা তাকে কোনো খেলায় নিতে চায় না, তাই সে একা থাকতে শুরু করে। আর তার এখন বন্ধু বান্ধব বলতে পশু পাখি। দেখতে দেখতে কৃষ্ণা 20টা বছর পার করে দেয়, আর সে ঘোড়ার থেকেও ফাস্ট ছুটতে পারে, তাই সে তার সাথে প্রমাণ করে নেয়। এই জন্য সে আনন্দ করতে লাগে। তখন এক বাচ্চা ছেলে দেখে নেয়, যার নাম হলো চিন্টু। কৃষ্ণা বলে, ওই তুই কি দেখেছিস রে? চিন্টু বলে, আমি প্রতিদিনের মতো কিছু দেখি না, আর কারোর সাথে কিছু বলতে চাই না, কিন্তু তার বিনিময়ে কিছু নিতে চাই। কৃষ্ণা সেই জন্য তাকে গুড় দেয়। চিন্টু বলে, আমি তোর প্রত্যেকদিন এত বড় বড় কথা লুকাই, আর তুই তার বিনিময়ে গুড় দিস আমাকে? আজকের এটা চলবে না। কৃষ্ণা বলে, ঠিক আছে, তুই আমার বাড়িতে চলে আয়, স্পেশাল কিছু দেবো। এবার সিন কাট হলে দেখি কৃষ্ণা আস্তে আস্তে সে বাড়ির ভিতরে প্রবেশ করছে, কিন্তু তার দাদি বুঝে ফেলে, আর সে বলে, কৃষ্ণা তুই এসে গেছিস? কৃষ্ণা বলে, দাদি আমি তো কোনো আওয়াজই করিনি, তাহলে তুমি বুঝতে পারো কিভাবে? তার দাদি বলে, তোর মনের আওয়াজ যে শুনতে পাই আমি। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। কৃষ্ণা ফ্রেশ হয়ে দুধ থেকে প্লেট টেবিলে সাজিয়ে দেয়, আর যখন গ্লাসে পালা আসে সেটা যখন ছুটতে যাবে তখন চিন্টু চলে আসে আর বলে, আমি এসে গেছি, আর অমনি গ্লাসটা নিচে পড়ে যায়। তার দাদি বলে, কি হয়েছে, কি ভেঙে গেছে? কৃষ্ণ বলে, দাদি গ্লাস পড়ে গেছে, আর এই চিন্টু ফেলে দিয়েছে। তার দাদি বলে, কিরে চিন্টু, তুই আশিক পা শুরু করে দিয়েছিস? চিন্টু বলে, কৃষ্ণা তুই সত্যি কথা বলবি না আমি বলে দেবো কিন্তু?
কৃষ্ণা বলে হ্যাঁ হ্যাঁ কি বলবি বল। চিন্টু বলে জানো দাদি, এই কৃষ্ণা ঘোড়ার থেকে বেশি জোরে ছুটতে পারে, আর আমাদের সবচেয়ে যে উঁচু মন্দির আছে না সেখান থেকে লাফিয়ে জলে পড়ে। আমি তো দেখে মনে করি হয়তো ও গেছে, কিন্তু পরে দেখি ও ফিরে এসেছে। তা দাদি বলে কি রে কৃষ্ণা, এমনটা কেন করিস? আমি বারবার মানা করা সত্ত্বেও তুই এমনটা কেন করিস? কৃষ্ণা বলে দাদি তুমি বলো, আমি কি আর করব? আমার একাকিত্ব জীবন কিভাবে কার সাথে কাটাবো? আমার বয়সে ছেলেমেয়েরা সব শহরে পড়তে চলে গেছে, নয়তো ইনকাম করতে চলে গেছে, আর যারা এখানে আছে তারা আমার সাথে বন্ধুত্বই করতে চায় না। এই জন্য তো পশু পাখি নদী নালার সাথে জীবনটা কাটিয়ে দিচ্ছি। মাঝে মাঝে মনে হয় আমার জীবনটা যেন আটকে যাচ্ছে, মনে হয় যেন এখান থেকে কোথাও পালিয়ে যায়। তা দাদি বলে কৃষ্ণা তুই আমার ছেড়ে চলে যাবি? কৃষ্ণা বলে তোমার জন্য তো কোথাও যায় না, নয়তো কখন কোথায় চলে যেতাম। তার দাদি তো খুব টেনশনে পড়ে যায়। এবার সিন কাট হয়ে কৃষ্ণা ছোটবেলার টিচার ফাদারের কাছে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করতে, এই যে এনার নাম হলো বিক্রম সিনহা, সে প্রত্যেক বছর কৃষ্ণা ও তার দাদি কোথায় আছে সেটাই জানতে আসে। যেহেতু ফাদার তাদের ঠিকানা জানে না, তাই সে কিছুই বলতে পারে না। আর এই বিক্রম সিনহা কে আর তাদের সম্পর্কে কেন তদন্ত করছে সেটা আমরা আগে গেলেই জানতে পারবো। এরপর সিন কাট হলে দেখি কৃষ্ণা সব বাচ্চাদের সাথে খেলাধুলো করছে। তখন চিন্টু বলে কৃষ্ণা ওই দেখ কি। তারা দেখার পরে আরেকজন বলে এটা একটা ঘুড়ি। চিন্টু বলে কিন্তু ওর দড়ি কোথায়? কৃষ্ণা বলে হয়তো কেটে এসেছে, চল আমরা গিয়ে ধরি। যেহেতু এরা গ্রামে থাকে সেই জন্য প্যারাশুট সম্পর্কে কিছুই জানে না, তাই তারা তার পিছনে পড়ে যায়। এরপরে কৃষ্ণা তার সব শক্তি প্রয়োগ করে নদীর নালা লাফিয়ে পার হয়ে যায়, এমনকি এ গাছ থেকে ও গাছ বাঁদরের মতো লাফিয়ে পার হয়ে যায়। এরপরে প্যারাশুট যে উড়াচ্ছিল সে উঁচু গাছে বেঁধে সে নিচে পড়তে যাবে। কৃষ্ণা তখন তাড়াহুড়ো করে গিয়ে তাকে ধরে ফেলে, আর তাদের প্রথম দেখা হয়। নাম হলো পিয়া। তারা তো একে অপরকে দেখতে দেখতে নিচের দিকে নামতে লাগে, আর পিয়া নিচের দিকে তাকিয়ে ভয়তে চিৎকার করতে লাগলে তখন কৃষ্ণা একটা গাছের ডাল ধরে নেয় আর বলে তুমি চোখটা বন্ধ করো, দেখবে কিছুই হবে না। পিয়া একটু ঘাবড়ে গিয়ে চোখটা বন্ধ করে তাকে জড়িয়ে ধরে। আবার নিচের দিকে নামতে গেলে পিয়া আবার দেখে ভয়তে চিৎকার করতে শুরু করে দেয়। তাই কৃষ্ণা আবারও গাছের ডাল ধরে ফেলে, আর তাকে চোখ বন্ধ করতে বললে পিয়া তো তার দিকে হা করিয়ে দেখতে লাগে। এতে কৃষ্ণা বারবার বলা সত্ত্বেও পিয়া যখন ভয়তে জোরে চিৎকার করতে শুরু করে দেয়, তাই কৃষ্ণা একটু ধারে কাছে এসে যাওয়ায় সে নিচেই ফেলে দেয়, আর পিয়া নিচে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। আর কৃষ্ণা পিয়াকে এক দৃষ্টিভাবে দেখতে লাগে। তখন দূরের থেকে সবাই পিয়া পিয়া বলে ডাকতে শুরু করে দেয়। আসলে এরা সব সিঙ্গাপুর থেকে এখানে ঘুরতে এসেছে। এরপরে পিয়াকে নিয়ে তারা ক্যাম্পে চলে যায়, যেখানে তারা তাঁবু খাটিয়ে কয়েকদিনের জন্য থাকবে। আর এই যে বাহাদুর, সে মূলত সব টুরিস্টদের জায়গা দেখাশোনা, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব দেখভাল করে। তার মনে তো সন্দেহ হয় যে পিয়া উপর থেকে নিচে পড়ে সে বেঁচে আছে কিভাবে, কোনো সেফটি ছাড়াই। তখন কৃষ্ণা এসে তার মুখ চেপে ধরে। এতে সে বুঝতে পারে যেহেতু তারা একই জায়গায় বসবাস করে। এরপরে সিন কাট হলে দেখি কৃষ্ণা উপর থেকে তারা যেখানে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেছে, তাই সে উপর থেকে তাদের দিকে দেখতে লাগে। এদিকে পিয়ার হুঁশ ফিরে আসলে তার বান্ধবী, যার নাম হানি, সে বলে থ্যাংক গড তুই বেঁচে আসিস। পিয়া বলে থ্যাঙ্কস ভগবানকে নয়, ওই ছেলেকে দেওয়া দরকার যে আমাকে বাঁচিয়েছে। আর ইনি কোমল স্যার, তাদের সবার টিম লিডার। সে বলে তুমি কি পাগল হয়ে গেছো যে এত উঁচুর থেকে একটি ছেলে তোমাকে বাঁচাবে? এই বলে তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে লাগে। তখন কৃষ্ণা দূরের থেকে বাহাদুরকে দেখে ভূত বলে বোঝাতে বলে। এরপরে তো বাহাদুর শুরু করে দেয়, সে ভূত বলে সবার সাথে মজা নিতে থাকে। কিন্তু পিয়া তো মোটেই বিশ্বাস করে না। সে বলে ঠিক আছে, আমি প্রমাণ করে দেখিয়ে দেবো। এই বলে সে পরে একা একা জঙ্গলের দিকে যেতে লাগে, আর একার মতো একা কথা বলতে লাগে। যেহেতু তার কথা কেউই বিশ্বাস করছে না, তখন কৃষ্ণা পিছন দিক থেকে বলে তুমি কি কাউকে খুঁজছো? পিয়া তার দিকে তাকিয়ে বলে তোমাকেই তো খুঁজছি, তুমি তো ভূত না তাই না? তাহলে আমার সামনে আসো, আর ওদের সামনে আসো না কেন? তখন সাইড থেকে চিন্টুর দলবল সব হাসাহাসি করতে লাগে, আর বলে তুমি কার সাথে কথা বলছো একা একা কাকি? পিয়া বলে তোমরা দিদিকে কাকি বলছো, আর এইদিকে বলছো কার সাথে কথা বলছি? আমি এই ছেলেটার সাথে কথা বলছি। চিন্টু বলে ওখানে তো কেউই নেই, একটা পোস্ট আছে। পিয়া বলে ওটা ছেলে। চিন্টু বলে না, ওটা পোস্ট। এই করতে করতে পিয়ার মনে ডাউট লাগিয়ে দেয়। পিয়া বলে এক মিনিট। এই বলে সে দূরে কৃষ্ণার দাদিকে দেখতে পায়, আর তার কাছে এসে বলে তুমি ওখানে একটা ছেলেকে দেখতে পাচ্ছ? তার দাদি বলে ওখানে তো কেউই নেই। পিয়া দেখতেই তারা তো সব লুকিয়ে যায়। এতে পিয়ার মাথা চক্কর দিতে লাগে। তার দাদি বলে তোমার একটু বিশ্রামের প্রয়োজন, তুমি আমার বাড়িতে চলো। এই বলে তাকে ডেকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। তার দাদি জল আনতে গেলে পিয়ার সামনে তাকিয়ে দেখে সেই ছেলেকে যে একটু আগেই দেখেছে, তার ফটোর উপর মালা লাগানো আছে। এতে তো পিয়ার আরো ভয় পেয়ে যায়, আর তার দাদির কাছে জিজ্ঞাসা করে এই ফটোটা কার? তার দাদি বলে আমার ছেলে, যে 20 বছর আগে মারা গেছে। এতে পিয়া তো আরো ভয় পেয়ে যায়। তারপরে কৃষ্ণাকে দেখতে পায়, একবার ফটোর দিকে তাকায় তো একবার কৃষ্ণার দিকে তাকায়। তাই সে ভয়তে চিৎকার করতে করতে ঘরের থেকে ছুটে বেরিয়ে পালিয়ে যায়। এতে কৃষ্ণা তো ভীষণ হাসতে লাগে। এরপরে সিন কাট হলে দেখি পিয়া এক নদীর সাইডে গিয়ে সে একা একা কথা বলতে লাগে, আর বলে তুমি তো ভূত না তাই না, তাহলে আমাকে কেন ভয় দেখাচ্ছ? তখন কৃষ্ণা পিছন দিক থেকে বলে ওঠে আমি কৃষ্ণা। এই বলে পিয়ার দিকে আগিয়ে আসলে পিয়া বলে দেখো আমার কাছে এসো না, আমার ভীষণ ভয় লাগছে। কৃষ্ণা বলে আরে আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি, তাহলে আমাকে শুয়ে দেখো। এতে পিয়া ভয়তে ভয়তে তার হাতে নখ মেরে দেয়। কৃষ্ণা বলে এবার বুঝতে পারলে তো আমি তোমাদের মতো মানুষ, আমি কোনো ভূত নয়। পিয়া বলে তাহলে ওই ফটো?
কৃষ্ণা বলে ওটা আমার বাবার ফটো, সে আর বেঁচে নেই আর আমরা দুজন একই রকম দেখতে লাগে। এই কথা শুনেতে পিয়া ভীষণ হাসতে লাগে আর সবাইকে হাসিয়ে দেয়। এতে সবাই মিলে এক জায়গায় আনন্দ করতে লাগে। এবার সিন কাট হলে দেখি কৃষ্ণা তাদের সাথে মিশে গিয়ে কৃষ্ণার ট্যালেন্ট এক এক করে সবার সামনে দেখাতে লাগে। যেমন নদীর থেকে হাত দিয়ে মাছ ধরা বিনা কোনো সাহায্য ছাড়াই, আবার এইদিকে ভলিবলে বল মেরে জাল ছিঁড়ে দিয়ে পাথর ভেঙে দেওয়া, অন্যদিকে একা এক সাইডে আর অন্য সাইডে 5-6 জন মিলে দড়ি টানাটানি খেলা, সব একের পরে এক প্রতিভা দেখাতে লাগে। এতে তারা দেখে তো ভীষণ খুশিতে আনন্দ করতে লাগে। এরপর থেকে পিয়া আর কৃষ্ণা একসাথে থাকতে শুরু করে আর একে অপরকে সময় দিতে দিতে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যায়। এতে একে অপরকে পছন্দ করতে শুরু করে, কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথাটা স্বীকার করেনি। যাই হোক, এরপরে সিন কাট হলে দেখি কৃষ্ণা পিয়াকে সঙ্গে করে নিয়ে তার দাদির সাথে দেখা করতে এসেছে। কৃষ্ণা তার দাদির সাথে পরিচয় করিয়ে দেয়। তার দাদি বলে, তুমি আগের দিন আমাকে না বলে চলে গিয়েছিলে কেন? পিয়া বলে, দাদি এই কৃষ্ণার জন্য। কৃষ্ণা বুঝছে যে আমাকে ভয় দেখিয়েছে তার কারণে। এই কথা বলতে বলতে তারা খাওয়ার টাইমে সবাই হাসাহাসি করতে লাগে। তার দাদি বলে, পিয়া তোমার পরিচয়? পিয়া বলে, দাদি আমি আর আমার মা একসাথে সিঙ্গাপুরে থাকি, আমার বাবা আর মেসে নেই। আচ্ছা দাদি, আমি হাত ধুয়ে আসছি। তা দাদি বলে, আচ্ছা পিয়া তুমি এখানে আর কতদিন থাকবে? পিয়া বলে, দাদি আজই আমাদের বেরোতে হবে। পিয়া তার দাদিকে বাইরে নিয়ে পিয়ার সাথে বাস স্ট্যান্ডে ছাড়তে আসে কৃষ্ণা। সবাই এক জায়গায় হয়ে কৃষ্ণাকে একের পরে এক সবাই বাই জানাতে লাগে। এরপরে পিয়ার পালা আসলে পিয়া বলে, থ্যাংক ইউ কৃষ্ণা, তোমার সাথে খুব সুন্দর টাইম কেটে গেছে। 10 দিন কিভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারিনি। সত্যি বলতে এই জায়গাটা খুব মিস করবো, আর তার সাথে তোমাকেও। নিজেকে খেয়াল রাখবে, ওকে? এবার আমি যাই। কৃষ্ণা বলে, হ্যাঁ। পিয়া বারবার চলে যাবার কথা বলছে, কিন্তু কৃষ্ণা তো তার হাতই ছাড়ছে না। তখন হানি এইসব দেখে বলে, কৃষ্ণা তুমি যদি হাত না ছাড়ো তাহলে পিয়া কিভাবে যাবে? কৃষ্ণা তো পুরো বেখেয়ালে হয়ে গেছে। তারপরে সবাইকে বাইরে নিয়ে তাদের বাসটা ছেড়ে দেয়। কিন্তু কৃষ্ণার তো সুপার পাওয়ার আছে, তাই সে বাসের সামনে এসে তাদেরকে টাটা দেয়। এইভাবে কৃষ্ণা তাদেরকে টাটা দিতে দিতে বেশ কিছু দূরে চলে যায়। তারপরে হানি বলে, পিয়া তুই এখন পিয়া নেই, এখন রাধা হয়ে গেছিস। কৃষ্ণার কি রাধা? পিয়া বলে, ওর? হানি বলে, কৃষ্ণা তোকে খুব ভালোবেসে ফেলেছে রে। এতে তো পিয়া পুরো শক হয়ে যায়, তার মুখের থেকে আর কোনো কথাই আসে না। এদিকে কৃষ্ণা তাদের বাসের দিকে তাকিয়ে দু চোখ ধরে জল ঝরতে লাগে। এরপরে সিন কাট হলে দেখি পিয়া আর হানি তারা সিঙ্গাপুরের নিউজ কোম্পানিতে জব করে। তারা কোম্পানিতে আসলে তাদের বস তো ভীষণ গালাগালি করতে লাগে, কারণ তারা 5 দিন বেশি ছুটি কাটিয়েছে, এই জন্য তাদেরকে কাজ থেকে বেরিয়ে যেতে বলে। এতে পিয়া চলে যাচ্ছিল, তখন হানি তাকে থামিয়ে দেয় আর তাদের জব বাঁচানোর জন্য সে কৃষ্ণার প্রতিভা ট্যালেন্ট সম্পর্কে একের পরে এক খুলে বলতে লাগে। এতে তাদের বস ব্যাপারটা শুনে তো খুব ইমপ্রেস হয়, তাই কৃষ্ণাকে সিঙ্গাপুরে আসতে বলে। এবারে সিন কাট হলে দেখি তারা বাড়িতে এসে পিয়া হানিকে খুব গালাগালি করছে, এই জন্য যে কৃষ্ণার কথা বলেছে। এবারে কৃষ্ণাকে কিভাবে আনবে এখানে? হানি বলে, দেখ এর থেকে আমার কাছে কিছু বলার ছিল না, না হলে আমাদের জবটাই চলে যেত। আর তাছাড়া কৃষ্ণা এখানে আসলে তার ট্যালেন্ট দুনিয়ার সামনে তুলে ধরলে লাভ তো তারই হবে, তাই না? টাকা, নাম, ফেম সব পেয়ে যাবে। পিয়া বলে, কথাটা তুই ঠিক বলেছিস, কিন্তু কৃষ্ণা তার দাদিকে ডেকে কি আসবে? আর তাছাড়া ওর দাদি ওর দুনিয়া। হানি বলে, ওই দুনিয়াতে এখন তুই এসেছিস, তো আমি যেটা বলছি সেটাই কর। তাই তারা এবার বাহাদুরের কাছে ফোন করে কৃষ্ণাকে ফোন করতে বলে। হানি বলে, ও ফোন ধরতে আসছে। এরই মধ্যে পিয়ার মা এসে বলে, কি আসছে? পিয়া তুই কি কোনো ছেলেকে পছন্দ করেছিস? পিয়া বলে, মা আমি কোনো ছেলে টেলে পছন্দ করিনি, তুমি এখান থেকে যাও। আসলে পিয়ার মাও চায় সে কোনো ছেলেকে পছন্দ করে সে বিয়ে করুক। এবার কৃষ্ণা এসে ফোন ধরে বলে, পিয়া তুমি কেমন আছো? কিন্তু পিয়ার হাতে তো হানি একটা কাগজে লিস্ট ধরিয়ে দিয়েছে, তাই সে দেখে দেখে বলে, কৃষ্ণা তোমার ছাড়া আমার খিদে আসছে না, ঘুম আসছে না, কিছু ভালো লাগছে না। এদিকে কৃষ্ণার সাথে তো সেটাই হচ্ছে। কৃষ্ণা বলে, আমারও এইরকম হচ্ছে। পিয়া বলে, কৃষ্ণা তুমি এখানে এসে আমার মার সাথে কথা বলতে পারবে না? না হলে আমার মা অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দেবে। কৃষ্ণা বলে, না না, এটা আমি হতে দেব না, আমি তোমার ওখানে গিয়ে তোমার মার সাথে গিয়ে কথা বলবো। কিন্তু পিয়া আমি ওখানে যাব কিভাবে? পিয়া বলে, হ্যাঁ সেটাই তো। হানি তার কাছ থেকে ফোনটা নিয়ে বলে, কৃষ্ণা তুমি বাহাদুরকে ফোনটা দাও। এবার সে বাহাদুরকে ভালোভাবে বুঝিয়ে দেয়। এবারে সিন কাট হলে দেখি কৃষ্ণা খুব খুশি হয়ে এসে ছুটে ছুটে বাড়িতে এসে তার দাদিকে কোলে তুলে এসে ঘোরাতে লাগে। তার দাদি বলে, কিরে কৃষ্ণা, প্রথমবার এত খুশিতে লাগছে তোকে? কৃষ্ণা বলে, দাদি পিয়ার ফোন এসেছিল, পিয়া বলছে ওর খাওয়া ঘুম কিছুই হচ্ছে না, ভালো লাগছে না আমার জন্য। দাদি আমিও তোমাকে কিছু বলিনি, আমারও ওই রকম অবস্থা। আমি পিয়াকে পছন্দ করতে শুরু করেছি, আর পিয়া বলেছে আমি ওখানে গিয়ে পিয়ার মার সাথে গিয়ে কথা বলি, না হলে ওর মা পিয়াকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। দাদি আমি পিয়াকে কথা দিয়েছি, আমি ওখানে গিয়ে ওর মার সাথে গিয়ে কথা বলবো। দাদি আমি ঠিক বলেছি তো? আমি ওখানে কি যাব? তার দাদি এই কথা শুনে তো পুরো স্টপ হয়ে গেছে, আর কোনো কথা না বলে সে আস্তে আস্তে ঘরের দিকে আসে। কৃষ্ণা বলে, দাদি তুমি কিছু বলছো না যে? আমি কি যাব? তার দাদি বলে, তুই যখন যাওয়ার জন্য মন্তব্য ঠিক করেছিস, ঠিক আছে চলে যা, যা তুই ওখানে চলে যা। কৃষ্ণা বলে, দাদি তুমি এইরকম ভাবে কেন বলছো? পিয়াকে কি তুমি পছন্দ করো না? তার দাদি বলে, পিয়াকে তো আমি পছন্দ করি, কিন্তু তোকে এত দূরে যাওয়া পছন্দ আমি করি না। আর তাছাড়া পিয়া যদি তোকে পছন্দ করে তাহলে পিয়ার মাকে নিয়ে তো এখানে আসতে পারে। আমি একবার বলে দিচ্ছি তুই ওখানে যাবি না, ব্যাস আমার এই শেষ কথা। এতে কৃষ্ণা তো ভীষণ রেগে যায়, তাই সে তার দাদিকে ভীষণ কথা শোনাতে লাগে। তারপরে কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। কিছুক্ষণ পরে তার দাদি তার কাছে আসলে কৃষ্ণা বলে, সরি দাদি।
তখন তার দাদি সব ঘটনা খুলে বলতে শুরু করে। তো দাদাজি একজন স্পেস সায়েন্টিস্ট ছিল, তার তৈরি করা মহাকাশের সঙ্গে যুক্ত যন্ত্রে একদিন সিগন্যাল আসতে শুরু করে। পরে যখন আমরা গাড়িতে ছিলাম তখন হঠাৎ আমাদের সামনের দিকে আলোর রশ্মি বয়ে যেতে তো দাদাজি অ্যাক্সিডেন্ট করে বসে, কিন্তু আমি তো বেঁচে যাই, কিন্তু তোর দাদাজিকে আর বাঁচাতে পারি না। তখন তোর বাবা রোহিত আমার পেটে ছিল, আর অ্যাক্সিডেন্টে তোর বাবা নর্মাল হয়ে জন্ম নেয়, বড় হয়েও ওর ব্রেন বাচ্চাদের মতো হয়ে থাকে। একদিন স্পেসশিপ থেকে কিছু জাদু আমাদের এখানে লাভে, আর তার মধ্যে একটি জাদু ওই স্পেসশিপে যেতে পারে না। আর পরে ওই জাদুর সাথে তোর বাবার পরিচয় হয়ে যায়, আর জাদুর শক্তি তোর বাবাকে দিয়ে দেয়, আর তোর বাবা পুরোটাই পরিবর্তন হয়ে যায়। যেসব কাজ নর্মাল মানুষেরা করতে পারতো না তোর বাবা তার দ্বিগুণ করে দেখাতো। এরই মধ্যে তোর বাবা তোর মার সাথে বিয়ে করে নেয়, আর কয়েক সপ্তাহ পরে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মহান সায়েন্টিস্ট আইআইটি কোম্পানির চেয়ারম্যান তোর বাবাকে বিদেশে ডাকে। এরপরে চীন 20 বছর আগে নিয়ে যায়। রোহিত ডক্টর আরিয়ানের সাথে বিদেশে গিয়ে দেখা করে। ডক্টর আরিয়ানের মূল বক্তব্য হলো সে রোহিতের মাধ্যমে ভবিষ্যতে দেখার কম্পিউটারকে তৈরি করে নেওয়া, সেটা রোহিতের দ্বারাই সম্ভব ছিল। এবার আবার চীন ব্যাগে নিয়ে আসে। তার দাদি বলে পুরো 2 বছরের মধ্যে তোর বাবা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল, ভবিষ্যৎ দেখার কম্পিউটার তৈরি করে ফেলেছিল। কিছুদিন পরে তুই হবার টাইমে তোর বাবার কাছে আমি ফোন করি, কিন্তু তোর বাবা তখন বলে মা আমি খুব তাড়াতাড়ি আসছি, কেননা আমার শক্তিকে এখানকার লোকেরা খুব বাজেভাবে ব্যবহার করছে। কয়েকদিন পরে ওখান থেকে ফোন আসে যে রোহিত অ্যাক্সিডেন্টে হয়ে মারা গেছে, আর এই কথা তোর মা শুনে সহ্য করতে না পেরে তোর মাও মারা যায়। পরে তুই যখন 5 বছর হয়ে গেছিস তখন জানতে পারলাম তোর বাবার শক্তি তোর মধ্যে এসে গেছে, যাতে আমি ভীষণ ভয় পেয়ে গেছি, যেন আমি রোহিতের মতো তোকে না হারিয়ে ফেলি। এই জন্য তো সব দুনিয়ার থেকে তোকে আড়াল করে রাখি, আর তুই আমাকে এখন সহ্য করতে পারছিস না, আর আমি তোকে দেখেই বেঁচে আসি। আর এই কথা শুনে তো কৃষ্ণা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগে। এরপরে তার দাদি কাঁদতে কাঁদতে উঠে চলে যায়, আর কৃষ্ণা ওখানে বসে সে রাত কাটিয়ে দেয়। এরপরে কৃষ্ণা আস্তে আস্তে ঘরে আসলে তার দাদি তাকে জামা কাপড় দিয়ে রেডি করে। কৃষ্ণা বলে দাদি তুমি এসব কি করছো? তার দাদি বলে তোকে তো দুনিয়ার থেকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু তোর মনটাকে না, তুই যা পিয়াকে নিয়ে এখানে আয়। এবার কৃষ্ণা পাড়ি দেয় সিঙ্গাপুরে। এবার সিন কাট হলে দেখি কৃষ্ণাকে ড্রপ করতে হানি আর পিয়া এসেছে। হানি বলে কৃষ্ণা তোমাকে তো এই কাপড়ে খুব সুন্দর লাগছে। কৃষ্ণা বলে থ্যাঙ্কস। আচ্ছা পিয়া তোমার মাকে তো দেখতে পাচ্ছি না, আসলে ভালো হতো, এখান থেকে তোমাকে নিয়ে আবার রিটার্ন ইন্ডিয়াতে চলে যেতাম। তারা ম্যানেজ করার জন্য পিয়া বলে মা তো এখন নেই, বাইরে গেছে, আসতে 10-15 দিন সময় লাগবে। কৃষ্ণা বলে ততদিন আমি এখানে কি করব? পিয়া বলে কেন কৃষ্ণা, আমরা যখন তোমাদের ওখানে গিয়েছিলাম তুমি তো তোমাদের গ্রামটাকে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলে, আর এখন আমি তোমাকে শহর ঘুরিয়ে দেখাবো। এতে কৃষ্ণা রাজি হয়ে যায়। এরপরে তারা কৃষ্ণাকে আলাদা ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে, আর সেখানে সব জিনিসপত্র দেখিয়ে সবকিছু বুঝিয়ে দেয়। তাদের সঙ্গে তাদের বাড়িতে আর নিয়ে যায় না। এরপরে ফ্ল্যাটের থেকে নিচে এসে কৃষ্ণা পিয়াকে একটা আংটি দিয়ে প্রপোজ করে। পিয়া সে আংটিটা পরে তাকে বাইরে নিয়ে ওখান থেকে চলে যায়। কৃষ্ণা বাই দিতে দিতে সাইডে লক্ষ্য করে দেখে কিছু লোক এক জায়গায় জড়ো হয়েছে। কৃষ্ণা সেখানে এসে বুঝতে পারে যে একটা ছেলে তার বোনের পায়ের অপারেশনের জন্য ছোট ছোট সার্কাস খেলা দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা তোলার ব্যবস্থা করছে। আর সেই ছেলের খেলাগুলো কৃষ্ণা ভালোভাবে দেখতে লাগে। আর হঠাৎ ছেলেটি লাঠি ভেঙে নিচে পড়ে যায়। আর সব মানুষজন এই পরিস্থিতি দেখে সবাই চলে যেতে লাগলে কৃষ্ণা তার বোনের দিকে তাকিয়ে সে তার খেলাগুলো দেখাতে লাগে। আর সব লোকজন এক জায়গায় জড়ো করে তাদেরকে খেলা দেখিয়ে খুশি করে, আর তাদের কাছ থেকে টাকা তুলে তার বোনকে দিয়ে দেয়। এবার তাদের দুজনে পরিচয় হয়। ছেলেটির নাম ক্রিসলি। সে কৃষ্ণাকে একটি সার্কাসের হ্যাম্বিল দিয়ে তাকে রবিবারের দিনে আসতে বলে। এতে কৃষ্ণাও আসার জন্য রাজি হয়ে যায়। এরপরে সিন কাট হলে দেখি কৃষ্ণা দাদি ফোন করে তার কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। কৃষ্ণা তো খুশিতে সবকিছু বলতে থাকে তার দাদির সাথে। যাই হোক, এবার সিন কাট হলে দেখি কৃষ্ণার ট্যালেন্ট ভিডিও করার জন্য পিয়ার বস সব লোকজন ক্যামেরা সরঞ্জাম জোগাড় করেছে, কিন্তু কৃষ্ণা মাছ তোলার জায়গায় জুতো তুলছে, কখনো কারোর প্যান্ট তুলছে। এইসব সিন দেখে সবাই তো হাসাহাসি করতে লাগে, কিন্তু পিয়া আর হানি টেনশনে তাদের মাথা কাজ করে না। আসলে হলো কৃষ্ণা আসার সময় তার দাদির কাছে প্রমিস করে দিয়ে এসেছিল যে তার ট্যালেন্ট সেখানে গিয়ে কারো সামনে গিয়ে দেখাবে না, তাই কৃষ্ণা জেনে শুনে এইসব করছে। এরপরে সিন কাট হলে দেখি পিয়া বলে আমি কোনো সার্কাস টার্কাসে যেতে পারবো না। কৃষ্ণা বলে আরে বাবা তুমি রাগ কেন করছো, আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু না হলে। আর এখানে একটা কথা বলি, কৃষ্ণার হাতে যে ক্যামেরাটা আছে সেটা অ্যাকচুয়ালি পিয়া যেখানে ঘুরতে যায় সেখানে ক্যামেরাটা নিয়ে যায় কিছু ভিডিও কিছু ফটো তোলার জন্য। আর এই ক্যামেরাটার কথা মনে রাখবে, আগে গিয়ে একটু কাজে আসবে। যাই হোক, এবার পিয়া বলে তুমি ইন্ডিয়াতে তো সবকিছু করতে পারতে, তাহলে এখানে কেন করতে পারছো না? কৃষ্ণা বলে আরে বাবা ওখানে পরিবেশ আমি ছোট থেকে দেখে এসেছি, এই জন্য আমি ওখানে সবকিছু করতে পারি। পিয়া বলে আচ্ছা আমার মা যদি বলে তুমি কি করো তাহলে তুমি কি বলবে? কৃষ্ণা বলে এটাই বলবো যেটা তোমার সাথে করি, তোমাকে ভালোবাসি। পিয়া বলে আর কি বলবে? কৃষ্ণা বলে তোমাকে সারা জীবন আগলে রাখবো, তোমার হাসি তোমার মুখের থেকে কোনোদিন যেতে দেবো না। পিয়া বলে আর কি বলবে? কৃষ্ণা বলে স্বপ্ন তুমি দেখবে, পূরণ আমি করব, ভালো আর খারাপ সময় আমরা দুজন হাত ধরে চলবো, বর্ষার ছাতা হয়ে তোমার পাশে দাঁড়িয়ে থাকবো, শীতের আগুন হয়ে তোমার কাছে থাকবো, তাহলে তোমার মা রাজি হয়ে যাবে দেখবে। পিয়ার মুখ থেকে তো আর কোনো কথাই বেরোয় না, সিরেফ তার দিকেই দেখতে থাকে। এবার সিন কাট হলে দেখি কৃষ্ণা পিয়াকে নিয়ে সেই রবিবারে সার্কাসে এসেছে, আর সেই কৃষ্ণির সাথে দেখা করে তারা সব এক জায়গায় হয়ে অনুষ্ঠানে আনন্দ করতে লাগে। আর কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর সেই প্যান্ডেলে আগুন লেগে যায়, আর গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার ফলে পিয়া আঘাতে সে উপর থেকে নিচে পড়ে জ্ঞানটা হারিয়ে ফেলে। তাই কৃষ্ণা পিয়াকে কোলে তুলে নিয়ে এসে সাইডে শুবিয়ে দেয়। সবাই তো ভয়তে সেই প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে সেখানে ফেসে যায়, আর তাদের মা বাবা তাদেরকে বাঁচানোর জন্য চেল্লামিল্লি করতে লাগলে কৃষ্ণা দেখে তো খুব মায়ায় পড়ে যায়।
যেহেতু তার দাদির সাথে কথা দিয়ে এসছে, এখন সে আর কি আর করবে। তাই সে টেনশনে এদিক ওদিক তাকাতে তাকাতে একটা মুখোশের উপরে চোখ পড়ে। তাই সে দেরি না করে সেই মুখোশটা পরে সেই বাচ্চা ছেলেমেয়েদেরকে বাঁচানোর জন্য চলে যায়। আর সবাইকে বাঁচাতে বাঁচাতে লাস্ট মুহূর্তে পিয়ার সামনে এসে পড়ে, কিন্তু প্রচুর ধোঁয়ার কারণে পিয়া কৃষ্ণাকে চিনে উঠতে পারে না। আর তার সামনে থেকে সরে গিয়ে কিছুক্ষণ পরে পিছন থেকে পিয়া পিয়া বলতে বলতে তার কাছে চলে আসে। কিন্তু পিয়া ভীষণ কনফিউজ হয়ে পড়ে, সে কে ছিল, এ তো হুবহু কৃষ্ণের মতো দেখতে। তাই সে কৃষ্ণের দিকে একবার তাকায়, আবার একবার সামনের দিকে তাকায়। এবার সিন কাট হলে দেখা যায় পুরো নিউজ চ্যানেল এই বিষয়টা নিয়ে ভীষণ তোলপাড় শুরু করে দিয়েছে। আর তাদের বক্তব্য যে এই কিরিশ সেজে বাচ্চাদেরকে যে বাঁচিয়েছে তাকে সরকার থেকে বড় পুরস্কার ও রাষ্ট্রপতি সম্মানের সহিত ঘোষিত করা হবে। এবার সিন কাট হলে দেখা যায় পিয়া হানিকে বলে, জানিস হানি, আমার মনে হচ্ছে আমাদের কৃষ্ণাই হলো কিরিশ। হানি বলে, তাহলে চল আমাদের বসকে বলে আমাদের চ্যানেল থেকে কৃষ্ণাকে দেখাই। পিয়া বলে, কিন্তু আমি শিওর না, আগে কনফার্ম হতে হবে। হানি বলে, সেটা কিভাবে? তাই তারা মিলে কয়েকটা গুন্ডা ভাড়া করে। সেই ছেলেগুলো বাইক নিয়ে পিয়ার কাছে আসলে পিয়া তাদের দিকে চোখ মেরে দেয় আর তার সাথে উপরে ক্যামেরা ফিট করে রাখে। এবার ছেলেগুলো তাদের বেড়ে ঘুরতে ঘুরতে পিয়ার হাত ধরলে কৃষ্ণা তা দেখে সহ্য করতে না পেরে তাদের সঙ্গে মারপিট শুরু করে দেয়। তখন কৃষ্ণার নজরে পড়ে পিয়া ক্যামেরা ফিট করে রেখেছে, তাই কৃষ্ণা উপর থেকে নিচে পড়ে তাদের কাছে মার খেতে লাগে। তখন পিয়ার কাছে হানি ফোন করে বলে, আমার গুন্ডা নিয়ে যেতে একটু দেরি হবে। এতে পিয়া বুঝতে পারে এসব ছেলেগুলো তো আলাদা, তাই সে তাদের মাঝখানে গিয়ে কৃষ্ণাকে জাহাজ করে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে পিয়া কৃষ্ণার সাথে সব সত্যিটা বলে দেয় যে এইসব সে নিজেই করেছে। তারপরে কৃষ্ণার লক্ষ্য পড়ে পিয়ার হাতের আংটিটা তারা নিয়ে চলে গেছে। তারপর কৃষ্ণা সেই আংটিটা নিতে সেই গুন্ডাদের আড্ডায় চলে আসে আর সে মুখোশটা পরেই এবং সেখানে ফিরে তাদেরকে ভীষণ পিটান পিটায়। তারপরে তাদের কাছ থেকে আংটিটা নিয়ে নেয়। তারা চলে যেতে কৃষ্ণা মুখের থেকে মাস্কটা খুলে ফেলে দিতে যাবে, তখন তার সামনে ক্রিসলি চলে আসে। এতে কৃষ্ণা তো ভীষণ চমকে যায় এবং সব ঘটনা কৃষ্ণা ক্রিসলির সাথে খুলে বলে। তাই সে ক্রিসের দাবিদার কৃষ্ণা নিতে চায় না, তাই সে ক্রিসলির হাতে তুলে দেয়। এরপরে সিন কাট হলে দেখি ক্রিসলি সরকারের কাছে ক্রিসের দাবিদার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে। তাই সরকার পুরস্কৃত হিসেবে তাকে অভিনন্দন জানায় আর কৃষ্ণার সাথে পিয়া সেখানে উপস্থিত থাকে। এই প্রোগ্রাম নিউজে দেখালে তখন বিক্রম সিনহা কৃষ্ণাকে দেখে চিনতে পারে, তাই তার সন্ধানে চলে যায়। সিন এদিকে আসলে দেখি কৃষ্ণা সেই আংটিটা নিয়ে পিয়ার সামনে তুলে ধরে। পিয়া বলে, এটা তুমি কিভাবে আনলে? কৃষ্ণা বলে, ক্রিসলি এনে দিয়েছে। তার মানে কৃষ্ণা পিয়াকে কিছু বুঝতে দেয় না। এরপরে সিন কাট হলে দেখা যায় পিয়া তার রুমে শুয়ে শুয়ে তার ক্যামেরার যেসব ভিডিওগুলো শুট করেছিল তা টিভিতে ফেলে দেখছে। তখন হানি তার সামনে আসলে টিভিতে ভীষণ জোরে বিস্ফোরণের আওয়াজ হয়। তাতে তারা ভয় পেয়ে হানি বলে, এসব কি? পিয়া বলে, আরে সেদিন সার্কাসে বিস্ফোরণ হয়েছিল না, আমি তো বেহুশ হয়ে গেছিলাম, কিন্তু মনে হয় আমার ক্যামেরা অন ছিল। তখন তারা কৃষ্ণাকে সেই মাস্কটা পরতে দেখে যেটা ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। তারা সিনটা দেখে ভীষণ চমকে যায়। তাই তারা দ্বিতীয়বার ব্যাক করে বুঝতে পারে কৃষ্ণা হলো কিরিশ। তাই তারা আনন্দে চিল্লামিল্লি করতে লাগলে তখন পিয়ার মা শুনতে পেয়ে তাদের কাছে আসতে যাবে, তখন তারা রুম থেকে বেরিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই ভুলবশত পিয়ার ফোনটা রুমে রেখে দিয়ে যায়। আর তাতে ফোন আসলে পিয়ার মা রিসিভ করে বলে, কে? কৃষ্ণা বলে, মাসিমা আমি কৃষ্ণা। তার মা বলে, কে কৃষ্ণা? কৃষ্ণা বলে, মাসিমা পিয়া আমার সম্পর্কে কিছু বলেনি। তার মা বলে, কই না তো। তখন কৃষ্ণা বুঝতে পারে পিয়া তার কাছে অনেক কিছু লুকিয়ে রেখেছে। এখন পিয়া কোথায় আছে কৃষ্ণা তার মার কাছ থেকে জেনে নেয়। তাই কৃষ্ণা পিয়ার অফিসে চলে আসে। এরপরে সিন কাট হলে দেখি তারা অফিসে বসে সেই ফুটেজটা ক্যামেরা থেকে আলাদা করছে আর তার সাথে সাথে তারা আলোচনা করছে। হানি বলে, সত্যি আইডিয়াটা দারুণ খেটে গেছে। তুই মিথ্যা প্রেমে নাটক করে কৃষ্ণাকে ইন্ডিয়ার থেকে এখানে নিয়ে এসে দারুণ ফায়দা নেওয়া গেছে। এতে পিয়া বলে, সত্যি তাই, মিথ্যে দু এক সময় ভীষণ লাভ করিয়ে দেয়। আর এইসব কথা কৃষ্ণা সব সাইড থেকে শুনতে পেয়ে যেন তার পায়ের তলা থেকে মাটি আলাদা হয়ে গেছে। তাই খুব কষ্ট পেয়ে ওখান থেকে চলে আসে। এদিকে হানি বলে, তুই সত্যি বলছিস? পিয়া বলে, সত্যি বলছি, যে কখন ওই মিথ্যে ভালোবাসাটা সত্যিতে পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আমি কৃষ্ণাকে খুব ভালোবেসে ফেলেছি। এবার সিন কাট হলে দেখা যায় কৃষ্ণা দেশে ফেরার জন্য ব্যাগপত্র গোছাচ্ছে। তখন পিয়া এসে কৃষ্ণাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছো? আমাকে অন্ধকারের মধ্যে কেন রেখেছো? আমরা সব ধরে ফেলেছি যে তুমি হলে কিরিশ। কৃষ্ণা বলে, এসব কথা তুমি বলছো পিয়া, যে আমার সাথে কোনোদিন সত্যি কথা বলেনি? আর এতদিন তুমি আমাকে অন্ধকারের মধ্যে রেখেছো। তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো? তোমার মিথ্যে ভালোবাসা আমাকে ওখান থেকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ পিয়া, আমি তোমার মার সাথে সব কথা বলেছি। এবারে পিয়া তাকে কিভাবে বোঝাবে যে কৃষ্ণাকে সে সত্যি ভালোবাসে? পিয়া বলে, কৃষ্ণা আই এম সো সরি, যে প্রথমে আমি মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু এখন সত্যি বলছি তোমাকে ভালোবাসি। কৃষ্ণা বলে, বাস করো পিয়া, মিথ্যে কথা এবার বলা বন্ধ করো। পিয়া বলে, শোনো কৃষ্ণা, আমি তোমাকে মহান ব্যক্তি হিসেবে দেখতে চেয়েছিলাম, আর সেটাই খুব তাড়াতাড়ি হতে চলেছে। তোমার ভিডিও রেকর্ড দুনিয়ার সামনে আসতে চলেছে। কৃষ্ণা বলে, এটাই তো আমি চাই না। তোমার কি মনে হয়েছিল আমি মাস্ক কেন পরেছিলাম? যাতে আমার শক্তি দুনিয়া কেউ না দেখুক। আমার দাদি ঠিক কথাই বলতো, এই দুনিয়ার লোকেরা লোকেদের ফায়দা নিতে জানে। পিয়া বলে, তোমার দাদি এইসব কথা কেন বলে? নিশ্চয় তোমার ভালো চায় না, তোমার দাদি পুরো স্বার্থপর আছে। কৃষ্ণা চিল্লিয়ে বলে, বাস করে পিয়া, শুনবে তাহলে? তাহলে শোনো। কৃষ্ণা সব ঘটনা পিয়ার সাথে সব খুলে বলে। পিয়া সব কথা শোনার পরে কাঁদতে কাঁদতে তার মুখে আর কোনো কথাই আসে না। তবুও কৃষ্ণাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কৃষ্ণা দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাই পিয়া তাড়াতাড়ি হানির কাছে ফোন করে বলে, হানি ওই রেকর্ডিং টেলিকাস্ট বন্ধ করে দে। তখন হানি বলে, ওই রেকর্ডিং তো বসের কাছে। এরপর সিন কাট হলে দেখা যায়
সেই ডক্টর আরিয়ান সে প্রজেক্ট নিয়ে একটা সভা বসিয়ে সেখানে বক্তব্য দিচ্ছে, আর পিয়ার বস সেখানে উপস্থিত আছে। তাই পিয়া সেখানে এসে ভিতরে ঢুকতে যাবে, তখন বিক্রম সিনহা তাকে ধরে ফেলে আর পিয়াকে দেখে সে চিনতে পারে। এরপরে সিন কাট হলে দেখি পিয়া কৃষ্ণাকে আটকাতে এয়ারপোর্টে আসে। কৃষ্ণা বলে আর কিছু বলার বাকি আছে? পিয়া বলে হ্যাঁ, ইনি কিছু বলবে। সে এসে বলে আমার নাম বিক্রম সিনহা আর তোমার বাবা রোহিত মেহরা এখনো বেঁচে আছেন। আর এই কথা শুনে কৃষ্ণা যাওয়াটা ক্যান্সেল হয়ে যায়। তারপর বিক্রম সিনহার বাড়িতে সবাইকে নিয়ে আসে। বিক্রম সিনহা রোহিতের ফটো কৃষ্ণাকে দেখিয়ে বলে রোহিত আমার ভালো বন্ধু ছিল, তখন আগের ঘটনাটা সব খুলে বলে। এরপরে সিন ব্যাক করে 20 বছর আগে নিয়ে আসে। বিক্রম তার কাছে এসে বলে রোহিত এত দিন রাত কাজ করলে কিন্তু চোখে আর ঘুম আসবে না। রোহিত বলে বিক্রমজি আর কয়েকদিনের তো ব্যাপার, আমি এই কম্পিউটার ডক্টর আরিয়ানের হাতে তুলে দিয়ে আমি দেশে ফ্যামিলির কাছে চলে যাব। বিক্রম বলে আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা ভবিষ্যৎ দেখতে চলেছি। রোহিত বলে নিজের চোখে দেখলেই তো বিশ্বাস করতে পারবে, তাহলে এখনই দেখিয়ে দিচ্ছি। এই বলে সে কম্পিউটারটা ওপেন করে, আর এমন ভাবে কম্পিউটারটা লক করা আছে যে রোহিতের 2 চোখ আর হিটপুন্ড ছাড়া কম্পিউটার ওপেন হবে না। রোহিত বলে বিক্রমজি এবার বলুন আপনি কি দেখতে চান? বিক্রম বলে আমি কিছু দেখতে চাই না, শুনলাম তুমি নাকি বাবা হতে চলেছো, সেটাই দেখিয়ে দাও। রোহিত বলে ঠিক আছে, তাই দেখা যাক। রোহিত কম্পিউটারের উপরে হাত দিয়ে কয়েকদিন পিছিয়ে নিয়ে যায় আর সেখানকার সিন ভেসে আসে। তখন রোহিতের মা বলে নিশা তোমার ছেলে তো রোহিতের মতো দেখতে হয়েছে। এইসব কথাবার্তা সিন দেখে তো তারা ভীষণ আনন্দ করতে লাগে। তখন রোহিতের মার কাছে ফোন আসে বলতে লাগে কি হয়েছে, আমার রোহিতের এমনটা হতে পারে না, আমার রোহিত মরতে পারে না। রোহিত বলে তার মানে আমি? বিক্রম বলে রোহিত মনে হচ্ছে কম্পিউটার ভুলভাল বলছে। সেই জন্য রোহিত কম্পিউটারটাকে ঘুরিয়ে আগে নিয়ে আসে আর সে দেখে তো অবাক হয়ে যায় যে তার মাথায় বন্দুক ধরেছে আর সে আর কেউ নয়, ডক্টর আরিয়ান। রোহিত দেখে বলে আর 10 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছাবে। তাই সে ডক্টর আরিয়ান কোন রাস্তা দিয়ে আসছে সেটা দেখে নেয় আর তারা আলোচনা করে। ডক্টর আরিয়ান বলে শাহজাহানের নাম তো নিশ্চয়ই শুনেছো, তার কারিগরের হাত কেটে দিয়েছিল যাতে কোনোদিন তাজমহল না বানাতে পারে, আর রোহিত আমার জন্য কারিগর। আর এই কথা শুনে তো যেন রোহিতের চোখ দিয়ে রক্ত বের হতে লাগে। তাই সে সিদ্ধান্ত নেয় তার হাতের কম্পিউটার সে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেবে আর তাকে হেল্প করে বিক্রম সিনহা। এরপরে রোহিত তার মার কাছে ফোন করে বলে মা আমি খুব তাড়াতাড়ি আসছি, এই দুনিয়া খুব খারাপ, আমার শক্তিকে বাজেভাবে ব্যবহার করেছে। এরপর রোহিত সব এক এক করে কম্পিউটার ভাঙতে শুরু করে। তখন ডক্টর আরিয়ান এসে রোহিতের গুলি মারে আর রোহিত নিচে পড়ে যায় আর বলে রোহিত তুমি এটা কি করলে? রোহিত বলে আপনার স্বপ্ন পুনরায় আবার স্বপ্ন বানিয়ে দিয়েছি। আরিয়ান বলে কোনো ব্যাপার না, তোমার যত সব গবেষণার নোট দেখে আমরা পুনরায় তৈরি করে নেব, কিন্তু তোমাকে এবার বাঁচাবে কে? গুড বাই রোহিত। এই বলে তাকে মারতে যাবে, তখন বিক্রম ছুটে এসে বলে স্যার রোহিতের মেরে দিলে আপনি যদিও কম্পিউটার বানিয়ে নেন কিন্তু ওপেন করতে পারবেন না। রোহিত হলো নিজেই তার পাসওয়ার্ড। আরিয়ান বলে কি বলছো তুমি? স্যার আমি নিজে চোখে দেখেছি। রোহিত তাহলে তো তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু একদিন তোমাকে আমার হাতেই মরতে হবে। এবারে সিন ব্যাগে আসলে দেখি এইসব কথা শুনে কৃষ্ণা ভীষণ ইমোশন হয়ে পড়ে আর বলে কোথায় আছে আমার বাবা? বিক্রম বলে এই সিঙ্গাপুরে। ডক্টর আরিয়ান তোমার বাবাকে এমন ভাবে কম্পিউটারের মাধ্যমে রেখেছে যে ছেলে তার ব্রেনটাই জানতে আছে কিন্তু তার শরীরটা অকার্য করে রেখেছে। এরপরে বিক্রম সেই আইল্যান্ডের একটি ম্যাপ নিয়ে এসে কৃষ্ণাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। এবারে সিন কাট হলে দেখা যায় কৃষ্ণা দাদি কৃষ্ণার কাছে ফোন করেছে। তার দাদি বলে কৃষ্ণা তুই কবে আসবি, তাড়াতাড়ি আয়, তোর বাবার বাসারই কাজ করতে হবে। কৃষ্ণা বলে দাদি আমার মনে আছে, এবার কিছু আলাদা করতে চাই। এরপরে সিন কাট হলে দেখা যায় ডক্টর আরিয়ান হেলিকপ্টার করে সেই আইল্যান্ডে এসেছে সব গবেষণাদের সাথে দেখা করতে। তারা বলে ডক্টর আরিয়ান জি কংগ্রাচুলেশন যে পুনরায় আবার ওই কম্পিউটার রেডি করতে পেরেছি। রোহিতের গবেষণার নোট যদি না থাকতো তাহলে পসিবল হতো না। যে কম্পিউটার রোহিতের 2 বছর কমপ্লিট করতে লেগেছিল সেই কম্পিউটার পুনরায় রেডি করতে আমাদের 20টা বছর লেগে গেছে। আরিয়ান বলে অ্যাবসলিউটলি রাইট, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা যায় রোহিতকে নিয়ে এসে সেই কম্পিউটার ওপেন করছে আর ফাইনালি কম্পিউটারটা ওপেন হয়ে যায়। তাই তারা ভীষণ আনন্দ করতে লাগে। আরিয়ান বলে দেখোছো রোহিত, ফাইনালি ওপেন করে দিলাম, এবার যদি চাও তুমি মরতে পারো, তার আগে তো একবার দেখে নাও তোমার আবিষ্কার আমাকে কিভাবে ভগবান বানিয়ে দিয়েছে। এই বলে সে হাত দিয়ে তার ভবিষ্যৎ দেখে আর সেটা দেখে তো সে কল্পনাই করতে পারে না। আর সে দেখে ক্রিস তাকে মারছে, এতে সে ভয়তে হাতটা তুলে নেয়। তখন রোহিত হাসতে লাগে। আরিয়ান তাকে মেরে বলে রোহিত আমি এই কম্পিউটার এই জন্য বানিয়েছি যেন ভবিষ্যৎ বদলাতে পারি, আর আজই আমার ভবিষ্যৎ বদলে দিচ্ছি। এবার সিন কাট হলে দেখি ক্রিস মতলব ক্রিসলিকে মেরে দিয়েছে ডক্টর আরিয়ান। সে তো জানে ক্রিস এই। এরপরে কৃষ্ণা ইনফরমেশন পেয়ে সেখানে আসতেই দেখে তাকে মেরে দিয়েছে। তখন বিক্রম কৃষ্ণাকে প্রথমবারের মতো ডক্টর আরিয়ানকে চিনিয়ে দেয়। কৃষ্ণা তার কাছে এসে এই জন্য আফসোস করে কাঁদতে লাগে যে তার মরার কারণ হলো সে। এরপরে কৃষ্ণা সেই মুখোশটা পরে ডক্টর আরিয়ানের পিছু করে। ফাইনালি কৃষ্ণা সেই আইল্যান্ডে পৌঁছে যায় এবং সেখানে পাহারাদার গুন্ডাদের সাথে তাদের সাথে মোকাবিলা করতে হয়, তবে সে আগে যেতে পারবে। সিন এদিকে আসলে দেখি ডক্টর আরিয়ান সে খুব খুশি হয়ে বলে
আমার ভবিষ্যৎ আমি চেঞ্জ করে দিয়েছি। এই জন্য কনফার্ম হওয়ার জন্য সে কম্পিউটারটা আবার ওপেন করে। সে দেখে তো আবারও কল্পনা করতে পারে না, আর বলে আমি তো তাকে নিজে হাতেই মেরেছি, তাহলে এ কে? আর সিনগুলো জুম করে দেখে তার পাহারাদার গুন্ডাদেরকে মেরে শুবিয়ে রেখেছে। আর কম্পিউটারে টাইম দেখায় 15 মিনিটের মধ্যে তার কাছে আসতে চলেছে। তাই তার সিকিউরিটি গার্ড তাকে মারার জন্য যেতে লাগলে তখন আরিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে ওকে পাওয়ার দিয়ে মারা যাবে না, ওকে প্ল্যান করে মারতে হবে। সেই জন্য সে কম্পিউটারটা ব্যাগে নিয়ে এসে তাকে মারার প্ল্যানটা দেখে নেয়। সিন এদিকে আসলে দেখি কৃষ্ণা সেই ঘরের ভিতরে প্রবেশ করে ফেলেছে এবং সেখানে যত গুন্ডা ছিল তাদেরকে মেরে একটু সামনে এগিয়ে যেতে দেখে ডক্টর আরিয়ান তার বাবাকে নিয়ে তার মাথায় বন্দুক ধরে তার জন্য অপেক্ষা করছে। আরিয়ান কৃষ্ণাকে দেখে বলে তুমি এসেই গেছো, আমি তো তোমার ভবিষ্যৎ দেখে নিয়েছি, কিন্তু সময় কমের জন্য যেটা দেখতে পারিনি সেটাই তোমার কাছ থেকে জানতে চাই, যে তুমি আমাকে কেন মারতে চাও আর রোহিত মেহরাকেও কেন বাঁচাতে চাও, আর তুমি কে? এই বলে সে বিক্রম সিনহাকে গুলি করে মেরে দেয় আর বলে আমি বললাম না আমি ভবিষ্যৎ দেখে নিয়েছি যে কে আমার সাথে আছে আর কে না। এদিকে পিয়াকেও তুলে নিয়ে এসছে। এরপর গুন্ডারা তাকে মারতে মারতে ডক্টর আরিয়ানের কাছে নিয়ে যেতে লাগলে তখন কৃষ্ণা তাদের সাথে মারপিট শুরু করে দেয়। আর এইদিকে রোহিত আরিয়ানের কাছ থেকে বন্দুকটা কাড়াকাড়ি করতে লেগে যায়, সঙ্গে পিয়াও। তাই ডক্টর আরিয়ান যাহাক করে তাদেরকে ঠেলে সরিয়ে দিয়ে পিয়ার দিকে একটা গুলি মারে তো রোহিতের দিকে একটা গুলি মারে। তখন কৃষ্ণা তাদেরকে বাঁচানোর জন্য পিয়ার দিকে একটা সিলিন্ডার ছুড়ে মারে আর রোহিতের কাছে গিয়ে কৃষ্ণা গুলিটা খেয়ে নেয়। তখন আরিয়ান তাকে গুলি মারলে কৃষ্ণা পাওয়ার দিয়ে ডক্টর আরিয়ানের ব্যারে বনবন করে ঘুরতে লাগে আর তাকে মেরে কাঁচের উপরে ফেলে দেয়। আরিয়ান তাকে জিজ্ঞাসা করে কে তুমি? তখন কৃষ্ণা তার মুখোশটা খুলে দেয় আর এই দিকে ডক্টর আরিয়ান সেখানেই মারা যায়। তখন পিয়া রোহিতকে বলে আপনার ছেলে কৃষ্ণা। এবার সিন কাট হলে দেখা যায় কৃষ্ণা তার বাবাকে ওর পিয়াকে নিয়ে তার দাদির কাছে চলে এসেছে আর তাদেরকে একসাথে মিলিয়ে দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো এবার বলো মুভিটা তোমাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, তত সময়ের জন্য নিজেকে খেয়াল রাখবে।